আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। পররাষ্ট্র নীতির দিক দিয়ে বাইডেন প্রশাসন বিদায়ী 2021 সাল ভালোভাবেই শেষ করেছে। বিশ্বে আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব তৈরি ও জোট গঠনের নেটওয়ার্ক পুনরুদ্ধারে যথেষ্ট সাফল্য দেখিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ডিসেম্বরে দক্ষিণ পূর্ব এশিয়ায় সফর শেষ করে তার বছর শেষের সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা যখন অনুপস্থিত থাকি বা যুক্ত না থাকি তখন বিশ্ব নিজেকে সংগঠিত করতে পারে না। এ কারণেই ওয়াশিংটন আমেরিকার পররাষ্ট্রনীতির ভিত্তি পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এশিয়ায় ব্লিংকেনের কাজ এতটা সহজ হবে না। সামনের দিনে তাকে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। অ্যান্টনি ব্লিংকেন গত কয়েক মাসে কূটনীতির অঙ্গনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই সময়ে তিনি এশিয়া ও ইউরোপের দেশগুলোতে তার প্রতিপক্ষের সাথে অনেকগুলো বৈঠক করেন। সংবাদ সম্মেলনে ব্লিংকেন দাবি করেন, চীনা-সহ ভূরাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্র মিত্রদের সাথে আগের চেয়ে অনেক বেশি সংশ্লিষ্টতা তৈরি করতে সক্ষম। প্রায় প্রতিটি ইস্যুতে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সাথে 1 বছর আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ। আইনের শাসনভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর যে চেষ্টা করছে চীন, তা প্রতিহত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে বলেও দাবি করেন ব্লিংকেন। চীনের বিরুদ্ধে জোট গঠনে বাইডেন প্রশাসনের উদ্যোগের জবাব কূটনৈতিক প্রক্রিয়াতেই দিয়েছে চীন। অ্যান্টনি ব্লিংকেনের সংবাদ সম্মেলনের পরপরই যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিং গাং বলেছেন, চীন সাবেক সোভিয়েত ইউনিয়ন নয়, আর যুক্তরাষ্ট্র 30 বছর আগের সেই যুক্তরাষ্ট্র নেই। তিনি জোট গঠন ও কৌশলগত অংশীদার বাড়াতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা থেকে স্নায়ুযুদ্ধের মানসিকতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন। বাইডেন প্রশাসন পশ্চিম ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভঙ্গুর জোটকে পুনর্গঠন করতে কিছুটা সক্ষম হয়েছে। এছাড়া ভারতের মতো দেশের সাথে তৈরি করতে পেরেছে নতুন করে কৌশলগত অংশীদারিত্ব। কিন্তু এশিয়ায় যুক্তরাষ্ট্র এখনও সুস্পষ্ট কোনো অর্থনৈতিক ও প্রতিরক্ষা কৌশল তুলে ধরতে পারেনি। সার্বিকভাবে দেখতে গেলে বাইডেন প্রশাসন তার মেয়াদের প্রথম বছরে খুব স্বল্প মাত্রার কৌশলগত সাফল্যই অর্জন করতে পেরেছে। আগামী বছরগুলোতে বাইডেন প্রশাসনকে অনেক বেশি কৌশলগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বাইডেন প্রশাসন প্রথম বছরে তুলনামূলকভাবে স্বল্প মেয়াদে কৌশলগত লক্ষ্য অর্জনে সাফল্য পেয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন প্রেসিডেন্সির প্রতি বিশ্বের আস্থা 17% নেমে এসেছিল। বাইডেন প্রশাসনের প্রথম বছরে তা বেড়ে 70% উঠেছে। ডেমোক্রেটিক দলের এই প্রশাসন জাপান ও তাইওয়ান থেকে শুরু করে ফিলিপাইন পর্যন্ত মার্কিন মিত্রদের মধ্যে আস্থার মাত্রাও বাড়াতে সক্ষম হয়েছে। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির প্রদর্শনীতে এসব দেশ অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে। তাইওয়ানের কথাই ধরা যাক। গত বছর জো বাইডেনের বিজয়ের পর তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা হুয়াং শি চিহ বলেছেন, বাইডেন প্রেসিডেন্সির ব্যাপারে আমাদের বড় শঙ্কা হচ্ছে তিনি হয়তো তার নীতি পুনর্নির্ধারণ করবেন। এর জবাবে তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান চেন মিং টং দেশটির পার্লামেন্ট সদস্যদেরকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদলে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চীনের ব্যাপারে বাইডেন প্রশাসনের প্রাথমিক নীতিতে হয়তো কিছুটা পরিবর্তন আসবে, কিন্তু যুক্তরাষ্ট্রের চীন কৌশলে কোনো পরিবর্তন আসবে না। তাইওয়ানকে বিদ্রোহী প্রদেশ হিসেবে গণ্য করে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করার। কিন্তু দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট বাইডেন তাইওয়ানের প্রতি তার সরকারের প্রকাশ্য সমর্থন জানিয়ে এই ভূখণ্ডের নেতৃবৃন্দ ও জনগণের আশঙ্কা অনেকখানি দূর করতে পেরেছেন। বাইডেন বলেছেন, চুক্তির ভিত্তিতে তাইওয়ানের প্রতিরক্ষা নিশ্চিত করার ব্যাপারে ওয়াশিংটনের নৈতিক দায়িত্ব রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রয়োজনে চীনের সাথে সামরিক সংঘাতে যাওয়ার ইঙ্গিত দেন।
দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতায় এই অঞ্চলে বেড়ে গেছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো আছে আতঙ্কের মধ্যে। এর মধ্যে ফিলিপাইনের সাথেও রয়েছে নৌসীমা নিয়ে চীনের বিরোধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ফিলিপাইনকে আশ্বস্ত করে বলেছেন, তাদের কোনো নৌযান, বিমান অথবা সেনারা যদি শত্রু আক্রমণের শিকার হয় তাহলে যুক্তরাষ্ট্র দেশটির সহায়তায় এগিয়ে আসবে। বাইডেন প্রশাসন চীনের ভ্যাকসিন কূটনীতিও সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে তৈরি কোভিড-19 ভ্যাকসিন ইন্দো প্যাসিফিক অঞ্চলের বেশ কিছু দেশে উল্লেখযোগ্য মাত্রায় অনুদান হিসেবে পেয়েছে। এর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় 23 মিলিয়নের বেশি ডোজ ভ্যাকসিন পেয়েছে। এছাড়াও এই অঞ্চলে জরুরি স্বাস্থ্য ও মানবিক সহায়তা হিসেবে 15 কোটি 80 লাখ মার্কিন ডলার প্রদান করেছে যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে যুক্তরাষ্ট্র মোট 30 কোটি ডোজ ভ্যাকসিন অনুদান হিসেবে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই ভ্যাকসিন কূটনীতির সাফল্য 2021 সালের শুরুতেই দেখা যায়। চীন বান্ধব ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে ভ্যাকসিন অনুমোদনের জন্য বাইডেন প্রশাসনকে প্রকাশ্যেই ধন্যবাদ দিয়েছেন। এ থেকেই বোঝা যায় বাইডেন প্রশাসনের চীন বিরোধী ভ্যাকসিন কূটনীতি ভালোই কাজ দিয়েছে। এরপরে দুতার্তে তার দেশের সাথে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট পুনর্বহালের ঘোষণা দেন। ফিলিপাইনে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে মতবিরোধের কারণে দুতার্তে গত বছর হুমকি দিয়েছিলেন এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছে যুক্তরাষ্ট্র। আসিয়ানের শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের চীন বিরোধী বলিষ্ঠ বার্তা পৌঁছানোটাও ছিল বাইডেন প্রশাসনের জন্য একটি বড় পদক্ষেপ। বাইডেন 2021 সালের আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগদান করেন। এটি ছিল তার জন্য বড় কূটনৈতিক সাফল্য। এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আসিয়ানের সদস্য দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বৈঠক করেছেন। এছাড়াও কয়েক সপ্তাহের ব্যবধানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সফর করেন। তারা সিঙ্গাপুর ও ভিয়েতনামে আঞ্চলিক দুটো অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের জোট বা সংগঠনগুলোর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে বাইডেন প্রশাসন। অ্যান্টনি ব্লিংকেন বছর শেষে সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বকে অধিকতর মুক্ত, অবাধ, সমৃদ্ধশালী, অধিকতর নিরাপদ ও পরস্পরকে যুক্ত রাখার জন্য যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে এর নেতৃত্ব দিচ্ছে। চীন ও রাশিয়ার মতো দেশগুলো আমাদের গড়ে তোলা শৃঙ্খলাপূর্ণ এই বিশ্ব ব্যবস্থাকে তছনছ করে দিতে চাইছে। তিনি দাবি করেন, তাদের এই অপতৎপরতা রুখে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করছেন, প্রথম বছরে কূটনৈতিক ক্ষেত্রে প্রাথমিক কিছু কৌশলগত সাফল্য পেলেও নতুন বছরে বাইডেন প্রশাসনকে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বাইডেন প্রশাসন এখন পর্যন্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো একক ও সুদৃঢ় অর্থনৈতিক উদ্যোগ নিতে পারেনি। আসিয়ানের সাথে চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 700 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই অর্থ যোগাযোগ আসিয়ানের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রায় দ্বিগুণ। বিশ্লেষকরা মনে করছেন, প্রথম বছরে কূটনৈতিক ক্ষেত্রে প্রাথমিক কিছু কৌশলগত সাফল্য পেলেও নতুন বছরে বাইডেন প্রশাসনকে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বাইডেন প্রশাসন এখনও পর্যন্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো একক ও সুদৃঢ় অর্থনৈতিক উদ্যোগ নিতে পারেনি। আসিয়ানের সাথে চীনের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 700 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই অর্থ যোগাযোগ আসিয়ানের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রায় দ্বিগুণ। চীন তার আন্তঃমহাদেশীয় অবকাঠামো নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বিভিন্ন দেশে বড় বড় প্রকল্পের মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করছে। এর মধ্যে রয়েছে লাওসে 6 বিলিয়ন ডলারের দ্রুতগতির রেলওয়ে প্রকল্প ও ভিয়েতনামে আধুনিক মেট্রো লাইন নির্মাণের প্রকল্প। কিন্তু এই অঞ্চলে চীনের এই উদ্যোগের বিকল্প কোনো অর্থনৈতিক উদ্যোগ এখনও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। বিশেষ করে বাণিজ্য ও অবকাঠামো খাতে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অঞ্চলের দেশগুলোর সাথে ডিজিটাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নামে যে বাণিজ্য চুক্তি করার কথা বলা হচ্ছে তা এখনও আটকে আছে কথা চালাচালি ও আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে। যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের বিরুদ্ধে একটি সমন্বিত প্রতিরক্ষা কৌশল গ্রহণের যে প্রস্তাব দিয়েছে তা কোনো কোনো দেশের বাধার মুখে পড়েছে। ফিলিপাইন চীনের বিরুদ্ধে এ ধরনের কোনো প্রতিরক্ষা জোটে যেতে আগ্রহী নয়। এমনকি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অস্ট্রেলিয়ার সাথে পরমাণু শক্তিচালিত সাবমেরিন সরবরাহের যে চুক্তি করেছে তার সমর্থনেও প্রকাশ্যে এই অঞ্চলের কোনো দেশ কথা বলতে চায় না। ফিলিপাইন প্রথম এই চুক্তি সমর্থন করলেও কয়েকদিন পর তারা পিছু হটে। তাইওয়ানকে চীন যেভাবে সামরিক হুমকি দিয়ে যাচ্ছে তা নিয়ে যুক্তরাষ্ট্র পড়েছে চাপের মধ্যে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হুমকি দিয়ে বলেছেন, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে তাদের সাথে চীনের সংঘাত বেঁধে যেতে পারে। এটা থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে প্রতিহত করতে গেলে যুক্তরাষ্ট্রকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।